multiverse. Where are the Avengers? You opened the doorway between universes. One last fight. গত দশকে সিনেমা বিশ্বে একক দাপটে চলা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এ দশকের শুরু থেকেই কিছুটা নড়বড়ে অবস্থানে চলে যাচ্ছে। ব্যবসায়িক দিক থেকে অন্যদের তুলনায় ভালো অবস্থানে থাকলেও কোয়ালিটিফুল কন্টেন্ট মার্ভেলে এখন দুষ্প্রাপ্য জিনিস হয়ে দাঁড়াচ্ছে। একের পর এক ডিসঅ্যাপয়েন্টিং প্রজেক্ট দিয়ে দর্শকদের হতাশ করার কারণে এর কিছু কিছু প্রভাব বক্স অফিসেও এখন দেখা যাচ্ছে। যদিও এর মাঝে শ্যাং-চি, স্পাইডারম্যান 3, ওয়াকান্ডা ফরএভার বা গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3 নিজেদের কোয়ালিটি ও বক্স অফিস মেইনটেইন করেছে, কিন্তু মার্ভেলের রিসেন্ট ফেজগুলোর অধিকাংশ প্রজেক্টই হতাশাজনক। মূলত মার্ভেলের এমনই সব ডিসঅ্যাপয়েন্টিং প্রজেক্ট নিয়েই আমাদের আজকের আয়োজন, যেখানে আমরা এইসব সিনেমা এবং সিরিজের নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে ডিটেইলে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের পরবর্তী আপডেট সাথে সাথে পাওয়ার জন্য। মিস মার্ভেল, পারফেক্ট ডেফিনিশন অফ হাউ টু নট মেক এ অরিজিন স্টোরি। মার্ভেলকে আমরা চিনি অসাধারণ সব অরিজিন স্টোরি বিল্ড আপের কারিগর হিসেবে। দারুণ কাজের আয়রন ম্যান, ডক্টর স্ট্রেঞ্জ বা ব্ল্যাক প্যান্থার তো রয়েছেই, তাছাড়াও ডিসেন্ট কাজের মাঝে ক্যাপ্টেন আমেরিকা আর থরের মতো সিনেমাও রয়েছে। সেখান থেকে বিবেচনা করলে মিস মার্ভেল শুধুই একটা হতাশার নাম। প্রথম দিককার এপিসোডগুলো ডিফারেন্ট আর ইন্টারেস্টিং ভাবে শুরু হলেও একটা পর্যায়ের পর সিরিজটি অতিমাত্রায় ক্রিঞ্জ আর প্রেডিক্টেবল হয়ে পড়ে। সিরিজ জুড়ে একটা টিপিক্যাল কমেডির ভাইব তৈরির চেষ্টা করলেও আহামরি সফল হয়নি। সিরিজে প্রপার ভিলেনের অভাব, মারাত্মক অগোছালো স্ক্রিন প্লে সিরিজটিকে খারাপ হতে আরো সাহায্য করেছে এবং একটা পর্যায়ের পর সিরিজটি একদম বোরিং হওয়া শুরু করে দেয়। তাছাড়া রিলিজিয়াস কিছু বিষয়কে ওভার গ্লোরিফাই করে দেখিয়ে লিবারাল চিন্তাধারা এস্টাবলিশমেন্টের প্রচেষ্টা ছিল রীতিমতো হাস্যকর। মোদ্দা কথা হলো, এতগুলো এপিসোডের একটা সিরিজ হয়েও মিস মার্ভেল অর্থাৎ যাকে নিয়ে এই গল্প, সেই ক্যারেক্টারেরই কোনো ইম্প্যাক্ট রেখে যেতে পারেনি এই সিরিজ, যেটি এই সিরিজের মূল ব্যর্থতা। শি হাল্ক, এ প্যাথেটিক পিস অফ শিট। আপনি যদি মিস মার্ভেলকে মার্ভেলের সবচেয়ে ক্রিঞ্জ শো মনে করে থাকেন তাহলে দুঃখের সাথে বলতে হচ্ছে আপনি ভুল। আর এর মূল কারণ হচ্ছে এই শি হাল্ক। সারপ্রাইজে ভরা ক্রিয়েটিভ মিডকোর সিটকম বানানোর চেষ্টায় সিরিজটিকে অতিরঞ্জিত কমেডি, ক্রিঞ্জ ডায়লগ আর অ্যাক্টিভিটি দিয়ে ভরে ফেলা হয়েছে, যার সম্পূর্ণ প্রভাব এই সিরিজে আপনি পাবেন। একটা পোটেনশিয়াল ক্যারেক্টার আর স্টোরি লাইনকে কতটা বাজেভাবে নষ্ট করা যেতে পারে তা শি হাল্ক না দেখলে বোঝাই যেত না। সিটকম স্টাইলে বানানো সিরিজ, সুতরাং সিরিয়াস কিছু এক্সপেক্ট কোনোভাবেই করা যাবে না। সেক্ষেত্রে শুধু যদি ক্রিয়েটররা তাদের কাজের প্রতি অনেস্ট থাকতো, তারপরেও এর থেকে ভালো কিছু আউটপুট আশা করা যেত। ডেয়ার ডেভিলের ক্যামিও আর লাস্ট এপিসোডের সারপ্রাইজটাকে খানিকটা সাইডে রাখলে পুরো সিরিজটাকে ওয়েস্ট অফ টাইম বলাটাও বাড়িয়ে বলা হবে। 9 এপিসোডের সিরিজ হয়েও শি হাল্ক ক্যারেক্টারের প্রতি কোনো প্রপার ইম্প্যাক্ট আসা তো দূরের কথা, এই ক্যারেক্টারের প্রতি একটা নেগেটিভ ধারণা অবধি চলে আসে। কোনো স্ট্রং ক্যারেক্টার আর্ক নেই, প্রপার ভিলেন নেই, তাছাড়া চিত্রনাট্যের খামতিগুলোই সিরিজটিকে নিয়ে দর্শকদের মাঝে নেগেটিভিটির জন্ম দিয়েছে। ইটারনালস, এ ফিল্ম দ্যাট ফেলস ইটস ওন পোটেনশিয়াল। এই সিনেমার ক্ষেত্রে সেরা হওয়ার জন্য যা যা দরকার ছিল তার সবই ছিল। একজন অস্কার উইনার পরিচালক, এক ঝাঁক দক্ষ অভিনয় শিল্পী, সাথে হাই বাজেট এবং এক্সাইটিং একটা স্টোরি লাইন। এত কিছু থাকার পরও সিনেমাটিকে মার্ভেলের অন্যতম লোয়েস্ট রেটেড এবং ফ্যানদের থেকে ব্যাকক্ল্যাশ পাওয়া সিনেমা হতে হয়েছে। সিনেমাটি একটি টিম আপ রিলেটেড ফিল্ম, তাই স্বাভাবিকভাবেই এখানে ক্যারেক্টারের পরিমাণ অনেক বেশি থাকবে এবং প্রত্যেক ক্যারেক্টারকে প্রপার স্ক্রিন টাইম দিয়ে একটা ক্যারেক্টার আর্ক দাঁড় করাতে হবে। ঠিক এই জায়গা থেকেই এই সিনেমার ব্যর্থতা শুরু। সিনেমায় প্রায় 10টার মতো ক্যারেক্টার রয়েছে। স্বাভাবিকভাবেই ডিরেক্টর চেষ্টা করেছেন সবার উপর ফোকাস করতে, যেটা করতে গিয়ে নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে সিনেমাতে, অর্থাৎ এর প্রেজেন্টেশনে। কারণ মাত্র 2.5 ঘন্টার সিনেমায় 10টি আলাদা আলাদা ক্যারেক্টারকে এস্টাবলিশ করলে সিনেমার মেইন ফোকাস বাউন্স করতে থাকে। যেহেতু অডিয়েন্সের কাছে ক্যারেক্টারগুলো নতুন, তাই তাদের সাথে কানেক্ট হতে ক্যারেক্টারদের যথেষ্ট স্পেসও দিতে হবে। এইসব ক্ষেত্রে সিনেমাটি ব্যর্থ। ক্যারেক্টারদের সাথে অডিয়েন্স ইন্টারেকশন তো হয়ই না, উল্টো 2.5 ঘন্টার সিনেমাকেও লম্বা মনে হতে থাকে। সিনেমায় প্রপার কোনো ভিলেন না থাকায় এক্সাইটমেন্টের ব্যাপারেও বেশ ঘাটতি থাকে। তাছাড়া যে বিষয়টি নিয়ে এত কন্ট্রোভার্সি, অর্থাৎ সেই এলজিবিটি অযথাই টেনে আনা হয়েছে, এর ন্যূনতম ইম্প্যাক্টও সিনেমায় ছিল না। মোটের উপর সিনেমাটি ব্যর্থ। বক্স অফিসেও আহামরি কোনো সফলতা নেই। তবে একটা কথা স্বীকার করতে দ্বিধা নেই যে ভিজুয়ালি এটি মার্ভেলের অন্যতম সেরা সিনেমা। ব্ল্যাক উইডো, এমসিইউ এর ডাউনফল যেখান থেকে শুরু।
ব্ল্যাক উইডো এমন একটি সিনেমা যাকে আপনি যদি এমসিইউ থেকে আলাদা করে দেন তাহলেও এমসিইউ এর স্টোরি কন্টিনিউশনে কোনো আহামরি পরিবর্তন আসবে না। এটাকে যদি আপনি অপ্রয়োজনীয় সিনেমাও বলেন তবুও ভুল বলা হবে না। তবে এককভাবে দেখতে গেলে আপনি সরাসরি সিনেমাটিকে খারাপ বলতে পারবেন না। এর অবশ্যই পজিটিভ দিকও রয়েছে, যেমন নিউ ব্ল্যাক উইডোর ক্যারেক্টার সেটআপ করা, একটা গ্রাউন্ডেড ফ্যামিলির ইমোশন দেখানো ইত্যাদি বিষয় সিনেমাটির পজিটিভ পয়েন্ট। কিন্তু সিনেমাটির এন্ড রেজাল্ট এবং মেইন বিষয়বস্তু অর্থাৎ নাতাশা রোমানফের প্রতি যে একটা ট্রিবিউট, এই বিষয়টার মারাত্মক একটা ঘাটতি দেখা যায়। তাছাড়া ব্ল্যাক উইডোর মতো হেভি ওয়েট ক্যারেক্টারের বিপরীতে একটা স্ট্রং ভিলেনের অভাব রয়েছে এই সিনেমায়। সিনেমাটি সিভিল ওয়ার ইভেন্টের পরের ঘটনা নিয়ে বানানো, সুতরাং মার্ভেলের উচিত ছিল এরপরই সিনেমাটি রিলিজ করা, কারণ এত পরে এসে রিলিজ করার কারণে আলটিমেটলি ব্ল্যাক উইডো ক্যারেক্টারের উপর ফেয়ারউইল টাইপ ইম্প্যাক্ট দিতে এটি ব্যর্থ হয়েছে, যেটা এই সিনেমার সবচেয়ে বড় নেগেটিভ দিক। সোজা কথায় ব্ল্যাক উইডো একটি রং টাইম রিলিজ ফিল্ম। দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের পরবর্তী আপডেট সাথে সাথে পাওয়ার জন্য। ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস। স্পাইডারম্যান ছাড়া মার্ভেলের কোন সোলো সুপারহিরো ফিল্ম নিয়ে এত বেশি হাইপ দেখা যায়নি যতটা এই সিনেমার ক্ষেত্রে দেখা গিয়েছিল, এবং সিনেমাটি তার ম্যাসিভ হাইপ জাস্টিফাই করতে ব্যর্থ হয়েছে। সিনেমা রিলিজের আগেই এর ক্যামিও নিয়ে অসংখ্য রিউমার ছিল, যার কিছুটা সত্যও হয়েছে, কিন্তু তা কি আদৌ দর্শক চাহিদা পূরণে সফল ছিল? উত্তর হবে না। তাহলে ঘুরে ফিরে ওই একটা শব্দই মাথায় আসে, আর সেটা হলো মিডকোর। অন্য কারো ক্ষেত্রে হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু স্যাম রেইমির মতো হাই ক্যালিবারের ডিরেক্টর যখন ডক্টর স্ট্রেঞ্জের মতো মাল্টিভার্স রিলেটেড কনসেপ্টে কাজ করে, তখন অন্তত মিডকোর কোনো কাজ মেনে নেওয়াটা কষ্টকর। সিনেমাটিকে টিপিক্যাল মার্ভেলের সিনেমার তুলনায় বেশ আলাদাভাবে মেক করা হলেও সিনেমাটি আদতে এর ওভার হাইপকে কোনোভাবেই জাস্টিফাই করতে পারেনি। এর মূল কারণ হলো সিনেমার রান টাইম, মাত্র 2 ঘন্টার সিনেমা, অথচ এর কনসেপ্ট এত বিশাল। তার মাঝে আবার নতুন ক্যারেক্টারকেও ইন্ট্রোডিউস করানো হয়েছে, যার আননেসেসারি এলজিবিটি রেফারেন্স সিনেমার স্ক্রিন প্লেতে কোনো ইফেক্ট না ফেললেও ব্যবসায়িক দিক থেকে বড়সড় ক্ষতি হয়েছে বলা যায়। সিনেমাটি এত বেশি ফাস্ট যে একটা সিনে সে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে না করতেই আরেকটি সিন চলে আসে। সিনেমাটির যে বেশ কিছু সিন কেটে বাদ দেওয়া হয়েছে সেটা আপনি মোটামুটি লেভেলের মার্ভেল ফ্যান হলেও বুঝতে পারবেন। তাছাড়া সিনেমায় ওয়ান্ডার উপর এত বেশি ফোকাস দিয়ে তাকে ওভার পাওয়ার্ড করা হয়েছে। আপনার একসময় মনে হতেই পারে যে সিনেমাটি আদতে ডক্টর স্ট্রেঞ্জের তো। আর ইম্পর্টেন্ট ক্যামিও এনে ওয়েস্ট করা এবং একদম দুর্বল ক্লাইম্যাক্স এই সিনেমার প্রথম দিককার যে বিল্ড আপ ছিল সেটার ওয়েট অনেক মাত্রায় কমিয়ে দেয়। এগুলো ছাড়াও সিনেমার মেইন বিষয়বস্তু অর্থাৎ মাল্টিভার্সের ম্যাসিভ এক্সপ্লেনেশনের অনেকগুলো হিন্ট দেয়া হলেও সেগুলো এক্সপিরিয়েন্সের সুযোগ কিন্তু খুব কম ছিল। ওভারঅল সিনেমাটি এন্টারটেইনিং কিন্তু ইম্প্যাক্টফুল নয়। Last and definitely in the list, Thor: Love and Thunder pays tribute to one of the most iconic comic and fan favorite superhero. আমি যদি বলি এই সিনেমাটির খারাপ হওয়ার পেছনে একটা বড় কারণ হলো থর র্যাগনারক, তাহলে কি আপনি আমার সাথে একমত হবেন? এটা কিছুটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট হবে, কারণ থর র্যাগনারক যথেষ্ট ভালো একটি সিনেমা ছিল এবং এ ব্যাপারে আমিও একমত। তবে আমার এই স্টেটমেন্টের পেছনে আমার নিজের কিছু পয়েন্ট অফ ভিউ রয়েছে। এক এক করে আসা যাক। প্রথমত, থরকে আমরা তার প্রথম সিনেমা থেকে শুরু করে থর র্যাগনারকের আগ পর্যন্ত তাকে কেমন রূপে দেখেছি একবার ভেবে দেখুন। তার সোলো ফিল্ম থেকে শুরু করে অ্যাভেঞ্জার্স এর টিম আপ মুভি, সব জায়গায় তার পোর্ট্রায়াল ছিল অ্যাংরি ইয়াং ম্যান, ভায়োলেন্ট ওয়ারিয়র, যার লাইফ হাজারো প্রবলেম দিয়ে ঘেরা থাকলেও সে তার স্ট্রং পার্সোনালিটি মেইনটেইন করে চলে, এবং সিনেমাগুলোতে একটা লিমিটেড মাত্রায় কমেডি ছিল। পরে র্যাগনারক সিনেমায় তার ক্যারেক্টারে একটা হিউজ ট্রান্সফরমেশন আসে, ইন এ ওয়ে হুইচ ইজ পজিটিভ এট দ্য সেম টাইম নেগেটিভ। কারণ ওই সিনেমা থেকেই একটা ধারণা চলে আসে যে থরকে কমেডি টুল বানিয়ে প্রেজেন্ট করলে অডিয়েন্স অ্যাকসেপ্ট করে। ইনফিনিটি ওয়ার আর এন্ড গেমের পোর্শনটা বাদ দেই, কারণ ওটা রুশো ব্রাদার্স তাদের নিজেদের স্ট্রিক্ট ভিশনারিতে ডিরেক্ট করেছেন। এবার যদি থর লাভ এন্ড থান্ডারের প্রসঙ্গে আসা যায়, সেখানে থরের এই কমেডির সাইডকে এত বেশি ওভার গ্লোরিফাই করা হয়েছে যে সিনেমার মাঝে তারা যে সিরিয়াসনেস ভাইব আনতে চেয়েছে সেটা কোথাও প্রকাশ পায়নি। আপনি নিজেই একবার চিন্তা করে দেখেন, যেখানে গড দ্য গড বুচারের মতো এমন ভয়াবহ ব্রুটাল ভিলেনকে আনা হয়েছে, যার ক্যারেক্টারকে যদি ঠিকঠাক তুলে ধরা হতো তাহলে মার্ভেলের সবচেয়ে ব্রুটাল ভিলেন রূপে এক কথায় তার নামই আসতো। কিন্তু হাস্যকর বিষয় হলো এখানে গড়কে বাচ্চাদের কিডন্যাপার হিসেবে দেখানো হয়েছে। সিনেমার মেইন থিম যে ইমোশনাল লাভ স্টোরি ছিল সেটাও ওভার এক্সাজারেটেড কমেডির কারণে ঢাকা পড়ে গিয়েছে। সিনেমার ওভার কালারফুল থিমও অবশ্য এর জন্য কিছুটা দায়ী ছিল, এবং জিউসের মতো পাওয়ারফুল ক্যারেক্টারকে ওয়েস্ট করা হয়েছে। ওভারঅল বলা যায় একটা পোটেনশিয়াল স্টোরি লাইনকে জাস্ট হেলাফেলায় নষ্ট করার নাম হলো থর লাভ এন্ড থান্ডার। তো এই ছিল মার্ভেলের প্রজেক্টগুলোর ডাউনফল নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।